গৌতম ঘোষ আমাদের মনের মানুষ, সবার মনের মানুষ, আমার বন্ধু বটে আবার মনের মানুষও বটে, দুটোই। আজকে স্টুডিওতে আছে, ধরে নিয়ে এসেছি। তো শত ব্যস্ততার মাঝেও শুধু তোমাদের সঙ্গে কথাবার্তা হবে কিছু, সেই আশায় তাকে নিয়ে এসেছি। তার পরিচয় খুব সংক্ষিপ্তভাবে দেব, কারণ আমরা সবাই জানি। যদি আমরা ঋত্বিক ঘটক থেকে শুরু করি, মৃণাল সেন, সত্যজিৎ রায়, তারপরে আমাদের এই ভূখণ্ডে তো বটেই যে নামটি উচ্চারিত আন্তর্জাতিক চলচ্চিত্রের অঙ্গনে, গৌতম ঘোষ। যাত্রা শুরু হয়েছিল 74-এ, গৌতম 73-4-এ, হাংরি অটাম, সমসাময়িক বাস্তবতার উপর ছবি, এবং যে ছবিটি আলোড়ন সৃষ্টি করেছিল সেই সময়। তো এই ছবির পর থেকে সবার দৃষ্টি গৌতমের দিকে। একটা সময় বোধহয় একটু ফটো জার্নালিজমও করেছো তুমি। খুব অল্প বয়সে করেছো। তোমার ছেলে আজকাল বোধহয় সেই ফটো জার্নালিজম দিকে একটু ঝুঁকেছে। ঠিক জার্নালিজম না, ফটোগ্রাফি, হঠাৎ ফটোগ্রাফি তার মাথায় ঢুকেছে। তো গৌতমের সঙ্গে তোমাদেরই কথাবার্তা খুব বেশি হবে। মা ভূমি, আমি ছবিটা দেখে চমকে গিয়েছিলাম। পার দেখে তো আরও, পার থেকে অনেকটা সময় পার হয়ে আরেকটি ছবি, সর্বশেষ ছবি, যেটা গৌতম নিয়ে এসছে, শূন্য অঙ্ক, নিয়ে এসছে, যেটা অবশ্য এখনও কেউ দেখেনি, রিলিজ হয়নি। এখন গৌতমের সঙ্গে তোমাদেরই কথাবার্তা দিয়ে শুরু হোক। বলো, কে বলবে তোমাদের ভেতর থেকে? কি প্রশ্ন আছে? কাজী চপল বলছি। স্যার, মনের মানুষের কথা যখন তুললেন, মনের মানুষ প্রসঙ্গে আমি জানতে চাই, এই উপন্যাসটা প্রথমে যখন বাজারে আসে আমি পড়েছিলাম। তা আমার মনের মধ্যে একটা চিত্রকল্প তৈরি হয়েছিল। চলচ্চিত্রে গিয়ে ঠিক ওই একদম চিত্রকল্পটি পাইনি, যেহেতু একটা নতুন আরেকটা নির্মাণ। কিন্তু আমার প্রশ্নটা আসলে অন্যখানে। কেন লালনকে এই ঘটনাটি আপনি কেন বেছে নিলেন? আসলে লালন ফকির বা কবির এরকম একটা চরিত্র নিয়ে ছবি করার কথাই প্রথম ভাবি বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর, যখন একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। তখন আমার মনে হয়েছিল যে আমাদেরই মাটির একটি মানুষকে আমরা যদি দেখাতে পারি যে হচ্ছে সহিষ্ণুতার প্রতীক, সমন্বয়ের প্রতীক। এটা আমি তখন ভেবেছিলাম 91-এ। তখন সেই ছবিটা করা হয়নি, আমি পদ্মা নদীর মাঝি করতে চলে এলাম এখানে। তারপরে একটা নতুন সহস্রাব্দে আমরা পা দিয়েছি। আমি দেখছি যে আমাদের প্রযুক্তি বিরাট বিশ্বজুড়ে আমাদের সংযোগ বাড়িয়ে দিয়েছে, একে অপরকে জানতে পারছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, পাশাপাশি আরও মানুষ বিভক্ত হচ্ছে, আরও হানাহানি বাড়ছে। এটার অদ্ভুত দ্বন্দ্ব। প্রযুক্তির সঙ্গে তো মানুষকে জানলে তো আরও ক্লোজ হবে, আরও হানাহানি বাড়ছে, সব রকমের অসহিষ্ণুতা, ধরো ধর্মীয় অসহিষ্ণুতা, রাজনৈতিক অসহিষ্ণুতা, সাংস্কৃতিক অসহিষ্ণুতা। আমার তখন মনে হলো লালন করা উচিত। আর সুনীল গাঙ্গুলির সঙ্গে আমার লালন নিয়ে বহু দিন আলোচনা হয়েছে এবং উনি বললেন যে আমি সুযোগ পেলে একটা লেখা লিখব। তা যখন মনের মানুষটা উনি লিখলেন, লিখে আমাকে বললেন যে গৌতম, আমি লিখে ফেলেছি। আমারও মনে হয়েছিল লালনকে জানানো দরকার। এই জন্য আমি করেছিলাম মনের মানুষ, যে এটা সময়ের জন্য খুবই প্রয়োজনীয় বলে। আরেকটা ব্যাপার কিন্তু গৌতম আমার সবসময় মনে হয়, যেমন ধরো পথের পাঁচালী, বিভূতিভূষণের পথের পাঁচালী, ওটা যখন সত্যজিৎ রায় করলেন তখন কিন্তু সত্যজিতের পথের পাঁচালী হলো। গৌতম, তোমার পদ্মা নদীর মাঝি বলো, সেটা কিন্তু গৌতমের পদ্মা নদীর মাঝি। আবার যখন মনের মানুষ করছো, লালনকে নিয়েছো, এটা গৌতমের লালন, যে লালিত স্বপ্নতা তার ভেতরে রয়েছে সেটা থেকে। তো তোমার তোমরা নিশ্চয়ই জানো যে গৌতম কিন্তু বাস্তবে বাস করে বাস্তবেই কাজ করে। তার প্রত্যেকটা ছবির ভেতরে এই বাস্তবতার ছাপ আমরা সবসময় খুঁজে পাচ্ছি। গৌতম, একটু বলবে সেই মা ভূমি, এই একটা ভিন্ন ভাষার ছবি তুমি কেন করলে? আসলে আমি তো তখন শুধু তথ্যচিত্র করতাম এবং বিজ্ঞাপনের ছবি করতাম প্রচুর। মানে আমি বম্বেতে গিয়ে যখন বিজ্ঞাপনের ছবি আরম্ভ করি একটা কোম্পানির জন্য, আমার বিজ্ঞাপনের ছবিগুলো খুব আকর্ষণীয় হয় এবং আমি ক্লিও অ্যাওয়ার্ড পাই এবং আমাকে পরপর বিজ্ঞাপনের ছবির অফার আসতে থাকে। কিন্তু আমার হঠাৎ মনে হলো, আমার খুব অল্প বয়স তখন, যে আমি কেন বিজ্ঞাপন করব, আমার এটা ভালো লাগছে না।
আমি মিথ্যে কথা বলে একজনের প্রোডাক্ট বিক্রি করছি। আমার নিজের আত্মার কাছে ভালো লাগেনি। তা আমি বিজ্ঞাপন জগৎ ছেড়ে চলে এলাম। আমার অনেক বন্ধু বান্ধব বলেছিল এখন যেও না, তুমি এখন উঠছো এই জগতে। আমি বললাম না, আমার একটা ভালো লাগছে না। আমি ফিরে গিয়ে আমি ভাবছিলাম একটা কাহিনী চিত্র করব, তথ্যচিত্র করছিলাম। তখন আমার একটা শ্রীমতী কাফে বলে সমরেশ বসুর একটি উপন্যাস আমি উত্তম কুমারকে নিয়ে করার পরিকল্পনা করি। তো উত্তমবাবু রাজি হন তখন, বলেন যে হ্যাঁ তোমরা ইয়াংরা এসো, কারণ এখন আমি আর কতদিন টানবো ইন্ডাস্ট্রি, এখন পরিচালক দরকার, ভালো চিত্রনাট্য দরকার। এর মধ্যে মৃণাল সেন মৃগয়া বলে একটি ছবি করেছিলেন মিঠুনকে নিয়ে, মিঠুনের প্রথম ছবি। তার প্রযোজকরা কলকাতায় এসে আমার হাংরি অটম দেখেন, দেখে বলে যে আপনি আমাদের হায়দ্রাবাদে এসে ছবি করুন। তখন আমার মনে হলো যে আমি হায়দ্রাবাদে ছবি করব, কি বিষয় নিয়ে করব। আমার কাছে খুব আকর্ষণীয় লাগলো একটি ছোট উপন্যাস কিষাণ চন্দ্রের লেখা উর্দুতে, জব খেত জাগে, মানে তেলেঙ্গানার কৃষক আন্দোলন, একটা বিরাট আন্দোলনের, তোমাদের নিশ্চয়ই ধারণা আছে, বিরাট আন্দোলন, মানে বিরাট, বহু বছর ধরে চলেছিল। সেটাও কিন্তু মূল আন্দোলন শুরু হয়েছিল ভাষা নিয়ে, খুব ইন্টারেস্টিং। সব অভিনেতা অভিনেত্রীরা প্রায় নতুন, দুজন ছাড়া, নায়ক নতুন, নায়িকা নতুন, এছাড়া অসংখ্য গ্রামবাসী অভিনয় করেছিল। এবং আমারও প্রথম কাহিনী চিত্র, এবং যারা কলাকুশলীরাও নতুন, মানে অল্প পুঁজি নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিলাম। মাঝে মাঝেই বন্ধ হয়ে যেত, দিতে হয়, শুটিং বন্ধ হয়ে যেত, আবার টাকা জোগাড় হচ্ছে, আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছিল ওটা। আর একটা বিরাট ভাস্ট সাবজেক্ট, মানে তার মধ্যে যুদ্ধ আছে, অনেক কিছু আছে। তো এই করে ছবিটা হলো, এবং ছবিটা একটা প্রচণ্ড কমার্শিয়াল সাকসেস হয়ে গেল, আমরা কেউ ভাবতে পারি। কে নেক্সট, কে বলো? আমার নাম বিভা। জি, স্যার যেহেতু বলছিলেন বাস্তবের কথা, ওইটার রেশ ধরেই বলছি। আপনার বেশিরভাগ ছবি সামাজিক ইস্যু নিয়ে করা, কমার্শিয়ালের দিকে ঝোঁকেন না, যেমন অন্তর্জলি যাত্রা। সেটাতে আপনারা যখন কাস্টিং করেন, সমাজের উঁচু নিচু ভেদাভেদের একটা দিকটা ওখানে লক্ষ্য করা যায়। তো সবসময় এই জিনিসটা কেন চিন্তা করেন? না আসলে আমি যখন চলচ্চিত্র করি বা যে কোনো, একটা কথা কিন্তু ভাবতেই হবে তোমাদের, চলচ্চিত্র একটা ভাষা, সব সময় যেটা শিল্প হয় তা নয়। আমার যে সব ছবি একদম শিল্প মহিমায় উত্তীর্ণ হয়েছে আমি ক্লেম করি না, কিন্তু কিছু কিছু ছবি হয়েছে। এবং শিল্পের ক্ষেত্রে বাস্তব তো আছেই, বাস্তবের সঙ্গে অবাস্তব এবং পরবাস্তবও মিলিত হয়, তাহলে কিন্তু সে সিনেমা হয়, পুরোটাই বাস্তব নয়। এবং সিনেমায় আমরা যেটা দেখি, ফ্রেমের মাঝখান দিয়ে যে বাস্তবকে আমি দেখছি, এবং তার মানে আমি বাস্তবকে সিলেক্ট করছি, কোনটা আমি দেখব কোনটা দেখব না। এবং সেটা করতে গিয়ে আমার নিজের রুচি, আমার লেখাপড়া, আমার ভালো লাগা, সেটা সমাজ চিন্তা, সমাজ চিন্তা, সময়কে নিয়ে চিন্তা, সেটা প্রতিফলন আমার ছবির মধ্যে হয়েছে। তার কারণ আমার তো সিনেমা করাটা মানে জাস্ট সিনেমা করার জন্য নয়, এটা আমার জীবনের যাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলে আলাদা করে কমার্শিয়াল ভাবিনি আমি কোনোদিন। তবে আমার বহু ছবি, যেমন প্রথম ছবি প্রচণ্ড সাকসেসফুল, অন্তর্জলি যাত্রার মতো কঠিন ছবিও কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছিল। ফলে কমার্স আর সাকসেসের মধ্যে মানে কোনো দ্বন্দ্ব নেই। মানে শিল্পসম্মত ছবি সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে, আবার কমার্শিয়াল ছবি সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে। যেমন যে কোনো জিনিস সব মানুষ তো এক দৃষ্টিকোণ থেকে দেখে না। যেমন শিল্পীরা যারা যখন ক্যানভাসে ছবি আঁকে, কেউ হয়তো আকাশটাকে লাল করে দেয়, সবুজ মাঠটাকে নীল করে দেয়, কারণ তার মনে হয়তো সে আকাশটাকে লাল দেখছে, সবুজ ঘাসগুলোকে নীল দেখছে। ফলে যে কোনো, যদিও ফটোগ্রাফিক বাস্তবতা আমরা যা তুলি তাই দেখা যায়, তার মধ্যেই কিন্তু আমরা চেষ্টা করি যে একটা কিছু কল্পনাকে আনা, কারণ কল্পনা এবং বাস্তব মিলিয়ে কিন্তু শিল্প হয়। তুমি কিছু বলবে? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা, অনেকে যেটা হয় সাধারণত যে মরণোত্তর পুরস্কার পায় আর কি,
তা আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে দর্শক নন্দিতও হয়েছেন জীবদ্দশায়, এবং অনেক বহু পুরস্কারে আপনি ভূষিত হয়েছেন। পার ছবি দেখার পর আমার মনে হচ্ছে কিছুটা দিন আপনার সাথে যদি পার করতে পারতাম। সুন্দর বলেছে। এত এত ভালো লেগেছে, এবং প্রত্যেকটা মনে হয় প্রত্যেকটা শর্ট মনে আছে, তাদের ঘাট পার বিভিন্ন ঘাট যে পার হয়েছে তারা সেগুলো মনে আছে। তো এই চলচ্চিত্রে আপনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি তারাও পেয়েছে অন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এবং এই ন্যাশনাল অ্যাওয়ার্ড অনেকেই পেয়েছেন, আপনিও পেয়েছেন তার ভেতরে একজন। কিন্তু একটা বিশেষ পুরস্কার আমি প্রোনাউন্সিয়েশনটা জানি না ঠিক করতে পারবো কিনা, কারণ আমি কখনো এই পুরস্কার পাইনি। সেটা হচ্ছে ভিক্টোরিও ডি সিকা নামে একটা পুরস্কার আপনি পেয়েছেন, যেটা আমি ওটা- একমাত্র ইন্ডিয়ান আপনি। আমি ওটা পেয়ে প্রায় হতভম্ব হয়ে গেছিলাম, আকাশ থেকে পড়লাম। তখন টেলিগ্রাম এসেছিল। তারপরে আমি আমার একজন ইটালির এক বন্ধুকে ফোন করলাম, বললো যে বলছো কি, জানো তো এই পুরস্কার কারা কারা পেয়েছে, ফেলেনি, বাগম্যান, এইসব বিরাট বিরাট। তাহলে আমাকে দিল কেন, আমি চুনোপুটি। বলে না, এই বছর তোমাকে দেওয়া হয়েছে। আমি ও ভদ্রলোক বলে আমি জেনে বলছি। তারপর যে আমাকে ফোন করে বললো তোমাকে দেওয়া হয়েছে, ক্রিস্টোফ জানুসিকে দেওয়া হয়েছে এবং আব্বাস কিয়ারোস্তামিকে দেওয়া হয়েছে। আসলে ডিসিকা কমিটির মনে হয়েছিল যে মানে আমার বিভিন্ন ছবি দেখে যে একটা সময় একটা সমাজের একটা মানবিক দলিল হিসাবে ওরা 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 মনে করেছে আমাকে এটা দেওয়া উচিত। আমি খুব ভাগ্যবান পুরস্কারটা পার একটা অসাধারণ ছবি। এত বছর পর তুমি তো নিশ্চয়ই খুব বয়স অনেক কম বয়স ছিল যখন দেখেছো। তো আমার কাছেও বললাম না যে পার অসাধারণ পারাপারের ব্যাপার ছিল। মজার গল্পও কিন্তু আছে একটা। পয়সা তো থাকে না এই ধরনের নির্মাতার পকেটে, তো অনেক পয়সা থাকে না। একসময় তাকে একটা গ্যাপ দিতে হয়েছিল বোধহয়, নাসিরুদ্দিন শাহ, শাবানা ওরা বোধহয় যেতে চায়নি, বম্বে ফিরে যেতে চায়নি। না, নাসিরকে তোর চেহারাটাকে ওরম করতে হয়েছিল, কারণ নাসিরের পরিশ্রম করতে হয়েছিল ঠিক চেহারাটা করার, তো চুল কেটে দিতে হয়েছিল। এবং নাসির খুব সুন্দর করে প্ল্যান করেছিল। একটা শিডিউল আমরা করেছিলাম বিহার রাষ্ট্রে, আর বাকিটা কলকাতায়। তা নাসির আমার প্ল্যান করলো যে আমাকে মা হজে যেতে বলছে, তো আমি আমার মাথা কামাবো আমি। তা তুমি এখন ফার্স্ট শিডিউল আমার এইটুকুন চুল, এবারে হজ থেকে ঘুরে এসে আমি ফিরে আস্তে আস্তে আমার চুলের কন্টিনিউটি ঠিক হয়ে যাবে, এক হয়ে যাবে। হিসাবটা দেখো, একদম হিসাবটা খুব ভালো ছিল নাসিরের। কিন্তু ও মিথ্যা কথা বলে পাঠ নিয়েছিল। নাসির সাঁতার জানতো না। আমি ওকে যখন স্ক্রিপ্টটা বলেছিলাম এত এক্সাইটেড হয়ে গেল, ও বললো যে আমি জানি, মানে মানে ঠিক এমন বলেছিল যে নেবে চরিত্রটা নেবে। আমি ডু ইউ নো সুইমিং নাসির, একটা হ্যাঁ কি না মাঝখানে মাঝামাঝি। তো যাই হোক, ও তারপরে সি রক হোটেলের সুইমিং পুলে গিয়ে সাঁতার শেখার চেষ্টা করলো। সে একটা ডগ স্ট্রোকস বলে, সেই সিম্পল ভেসে থাকা। কিন্তু সেই দিয়ে কি বর্ষার ওই নদী পার হওয়া যায়? দুবার নাসির ডুবে যাচ্ছিল, ওকে দুবার সেভ করা হয়েছে। আমি বলছি যে আজকালকার অভিনেতা বলি যে একটা ভালো চরিত্র পাওয়ার জন্য সে লাইফ রিস্ক নিতে মানে তোয়াক্কা করেনি। এরপরে একটা ছবি নিয়ে আমি একটু হয়তো একটু বিশদ যাব, সেটা হলো পদ্মা নদীর মাঝি। তুমি তো পদ্মাপাড়ের সন্তান, একেবারে আমার দেশ ফরিদপুর। এইটা বাছায় পদ্মা নদীর মাঝির সিলেকশনটা সম্পর্কে আমি বলি, আমি তার আগে অন্তর্জলি যাত্রা করেছিলাম। অন্তর্জলি যাত্রাটা ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে, সতীদাহর প্রেক্ষাপটে নির্মিত ছবি, এবং খুব কঠিন একটা উপন্যাস থেকে নেওয়া, কমল কুমার মজুমদারের। মানে মানে যেটা অনেক সময় অনেকেই বলে থাকে যে এত মানে প্রশংসিত খুব কম পঠিত উপন্যাস, কিন্তু আসলে ভাষাটার জন্য। আমাদের সেলিম আল দীন ভীষণ ভক্ত ছিল কমল মজুমদারের, অসম্ভব ভক্ত ছিলেন। এনিওয়ে, তারপরে আমি তিনটে ইম্পর্টেন্ট তথ্যচিত্র নির্মাণ করি। একটা উস্তাদ বিসমিল্লাহ খানকে নিয়ে, একটা কণিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, একজন আমাদের অভিনেতা উৎপল দত্তকে নিয়ে। এটা করার পর আমি চিন্তা করছিলাম কি করব। তো আমার বাবা জীবিত ছিলেন তখন। বাবা বললেন যে নিজের দেশে গিয়ে একটা ছবি কর। দেখো, আমাদের মানুষ, আমাদের মনের মানুষ, একটা সাবজেক্ট ভাবনা, নিজের দেশে গিয়ে ছবি কর না, কি এখানে করতেছিস, নিজের দেশে গিয়ে ছবি কর। তো আমি তখন ভাবছি যে বাবা বললো কি করি। তখন আমার মাথায় এলো মানিকবাবুর পদ্মা নদীর মাঝি করলে কেমন হয়। এবং সেটার সত্য নিয়ে নেওয়া ছিল হিতেন চৌধুরী মহাশয়, যিনি বম্বে টকির অন্যতম প্রতিষ্ঠাতা। ওরা হয়তো নামটা জানবেন না। হিতেন চৌধুরী দিলীপ কুমারকে উনি আবিষ্কার করেন
এটুকুন বলতে পারি। প্রেজেন্ট করেছেন। মানে এরকম একটা বিরাট মাপের মানুষ উনি। ওনার হচ্ছে নাটোরের ওনার সিরাজগঞ্জের লোক অরিজিনালি। তা উনি ওটা সত্য কিনেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কিনে প্রথম ডেভিড লিনকে দিয়ে করানোর কথা ছিল, হয়নি। তারপরে সত্যজিৎ রায়কে অফার করেছিলেন, সত্যজিৎ রায় পারেননি। ঋত্বিক দাকে নিয়ে কিছুদিন, ঋত্বিক ঘটককে নিয়ে স্ক্রিপ্ট লিখিয়েছিলেন, সেটাও হয়নি। তারপরে আমি যখন বললাম, ওকে বললো যে খুব ভালো, আমি ছবির সঙ্গে থাকবো। আর পশ্চিমবঙ্গ সরকার তখন রাজি হলো ছবিটা প্রডিউস করতে, কিন্তু ছবিটা তো পদ্মা নদীর মাঝি, তো পশ্চিমবঙ্গের গঙ্গাতে হবে না, পদ্মাতেই করতে হবে। তাই আমি বললাম যে পদ্মায় করতে গেলে তো এটা আমার বাংলাদেশে যেতে হবে। তখন হাবিবুর রহমান খান, যিনি তিতাস একটি নদীর নাম প্রযোজনা করেছিলেন, তিনি কলকাতায় এসেছিলেন, তার সঙ্গে আলাপ হলো, সে এক বাক্যে রাজি হয়ে গেল একটা যৌথ প্রযোজনা যদি করা যায়। এইভাবেই পদ্মা নদীর মাঝি শুরু, এবং প্রথম স্ক্রিপ্ট পড়া হয়েছিল জাকির বাড়িতে, আমার মনে আছে। গভীর রাত্রে মন্টু ভাই ছিলেন, মুস্তাফা মনোয়ার সাহেব ছিলেন। তো যাই হোক, এইটা একটা আরেকটা ব্যাপার হলো যে একটা বিরাট আনন্দ হয়েছিল যে দুই বাংলার শিল্পী কলাকুশলীদের মিলিত করে কাজ করার। হ্যাঁ, পদ্মা নদীর মাঝি এখন প্রিন্টগুলো দেখানো হয় খুব খারাপ, এটা খুব সুন্দর রেস্টোর প্রিন্ট আছে। আমি এবারে বাংলাদেশে পাঠাচ্ছি ওটা, পাঠিয়ে দাও যাতে ভালোভাবে দেখতে পারে, কারণ এখন যেগুলো দেখানো হয় একেবারে কিছু দেখা যায় না, এত পুরনো প্রিন্ট। ফলে একটা দারুণ আনন্দ, এবং আমরা দীর্ঘদিন ধরে শুটিং করেছিলাম, এবং সেখানে মানে দুই বাংলাতেই শুটিং হয়েছিল। এখন অনেকে বলে তুই পদ্মার পার কি করে, ইয়ে যে জেলেদের বস্তিটা তৈরি হয়েছিল সেটা হয়েছিল গঙ্গার ধারে। আমরা এমনভাবে মাপ করেছিলাম যে মানিকগঞ্জের পদ্মার যে চওড়া যতটা, ওখানে গঙ্গা অতটা চওড়া। ফলে দর্শক কোনটা গঙ্গা কোনটা পদ্মা বুঝতে পারবে না। এটা সিনেমাতে এটা ভ্যালিড। মানে পদ্মার নৌকোয় পদ্মায় যখন আসাদ উঠে এলো, সে যখন ঘরে ঢুকলো, সেটা কিন্তু পরে গঙ্গার ধারে। এবারে আমার সঙ্গে যখন হিতেন চৌধুরী আলাপ করে দিয়েছিল ববিটার বাড়িতে চম্পার, সে তো চম্পা এলো একটা হ্যাট পরে, একটা এইটুকুন একটা প্যান্ট এলো। আমি ভাবলাম যে তার আগে আমি কোনো চম্পার ছবি দেখিনি, সেটা দাদা বলে এমনভাবে এলো একটা হিরোইন। আমি ভাবছি একে দিয়ে মালা কি করে করাবো আমি, সে অদ্ভুত অন্যরকম মেকআপ টেকআপ প্রচুর। তারপরে আমাকে হিতেন চৌধুরী বললো যে চেষ্টা করে দেখো, এ খুব এখন নাম করেছে। তো আমি একটা কৌশল করলাম। চম্পা বললো যে দাদা একদিন আমার বাড়িতে এসে দাওয়াত দিলাম, খাবেন। তাই আমি ঠিক আছে, তোমার বাড়িতে মুখ দিয়ে যাচ্ছি আমরা খেতে। আমি হাবিবুর রহমান, আমার কয়েকজন মিলে গেছিলাম, তুমি ছিলে। আমি কি করেছি, ওরা আসার আগে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দরজা খুলে বলেছি যে আছে চম্পা ম্যাডাম আছে? তখন ওদের বাড়ির যে কাজ করছে সে বলে হ্যাঁ আছে। চম্পা আসলে তখন রান্না করছিল, কোনো মেকআপ নেই, কিছু নেই, দরদর করে ঘামছে, ওই অবস্থায় বেরিয়ে এলো, আরে দাদা আপনি আগে এসে পড়েছেন। আমি অনেকক্ষণ তাকিয়ে বললাম ঠিক আছে তোমাকেই মালা নেব। দেখো এগুলো খুব ইন্টারেস্টিং। আসাদের সিলেকশনটা ওই রকম। আসাদ মনে আছে, আমি রাজ দেখালাম, ওর ছবি রাজ দেখলাম আমরা। রাজ দেখে আসাদ আর সুবর্ণার একটা দৃশ্য ছিল, দেখার পর মনে ধরলো যে ছেলেরা হতে পারে। তাও আসাদকে বলা হয়নি, তখনও বলা হয়নি। আমরা লোকেশন দেখতে গেলাম, আসাদ বললো যে আমি সহকারীর কাজ করব, মনে আছে, সহকারীর কাজ করব। ওর যে ডেডিকেশন, ওর যে সব কিছু জানার ইচ্ছে, কৌতূহল, আমার মনে হয় ও বোধহয় খুব একটা পারবে আসলে। হ্যাঁ, হ্যাঁ, এটা এই গল্পগুলো কিন্তু অনেক কিছু বোঝার আছে পেছনে। সিলেকশন তোমাদের বলি না যে সিলেকশনের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে যে দুর্দান্ত অভিনয় করেছে, দুর্দান্ত অভিনয়, সে চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে, সেটাই হচ্ছে অভিনয়। মানে আমি পদ্মা নদীর মাঝি এটা নিয়ে মানে আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে সিলেকশনটা তো শুনলাম, সিলেকশনের যে প্রক্রিয়াটা, মানে আপনি তো ওখানেই থাকতেন, তো যেহেতু আপনাকে পদ্মা নদীর মাঝি করতে হবে, এখানে এসে তো অনেকগুলা কাজ আছে, আমি একটু গবেষণার প্রক্রিয়াটা জানতে চাই, মানে আপনি কিভাবে করেছিলেন? গবেষণার প্রক্রিয়া হচ্ছে, আমি তার আগে 30 দশক 40 দশকের সমাজ, তখন আনডিভাইডেড বেঙ্গল সমাজ, তার পদ্মার প্রকৃতি কী ছিল, এগুলো নিয়ে পড়াশোনা করে এসেছিলাম। এবং এসে আমরা ছবির প্রাথমিক একটা খসড়া করা হয়েছিল, যেটা ওর বাড়িতে
পড়া হয় এবং প্রত্যেকের আমি কিন্তু উপদেশ নিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, সব যে প্রত্যেকে সাজেশন দিন, কারণ আমি তো পদ্মার ধারে থাকিনি, আমার বাবারা থেকেছেন, আমি থাকিনি। ফলে প্রত্যেকের উপদেশ নিয়ে আমি এবারে বেরিয়ে পড়লাম। আমরা প্রচুর ঘুরেছিলাম গাঁয়ে গঞ্জে জানার জন্য, লৌহজং প্রচুর বহু জায়গা, জায়গায় গেছি আমরা। মানে ঘুরে 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 তারপরে আমি আবার স্ক্রিপ্টটা রিরাইট করি। এবং মানিক বন্দ্যোপাধ্যায় অসাধারণ, তার অন্তর্দৃষ্টি ছিল। তিনি কিন্তু বেশি দিন পদ্মা পারে কাটাননি। তিনি তা সত্ত্বেও তিনি এত বড় লেখক ছিলেন, সে অন্তর্দৃষ্টি দিয়ে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। কিন্তু মানে আঞ্চলিক ভাষায় একটু গন্ডগোল ছিল, সেগুলো পাঠক হিসেবে অতটা অনেকেই ধরতে পারেননি। যেরকম নোয়াখালীর মানুষ দেখানো হয়েছে হোসেন মিয়াকে, ফলে আমরা সেগুলো একটু কারেক্ট করেছিলাম, একটু নোয়াখালীর ধরনের ডায়ালেক্ট দেওয়া হয়েছিল হোসেন মিয়াকে। এইগুলো গবেষণা না করলে করতে পারতাম না। যে কোনো সিনেমায় করতে গেলে গবেষণা একটা খুবই প্রয়োজন বলে আমার মনে হয়, সে যে বিষয়ই হোক। পড়াশোনার কি বিকল্প আছে না, গৌতম? বিকল্প নেই কোনো। একদম বিকল্প পড়াশোনার নেই। দেখা, দেখা দেখা, মানুষের কাছে যাওয়া, মেশা। আর প্রশ্ন আছে? জি, বলো। আমি পরের আচ্ছা, প্রশ্ন। তুমি বলো। হ্যাঁ, ওই তো তুমি তো এসে গেছো। জি দাদা, ছিলে পদ্মা ও নদীর মাঝিতে। পদ্মা নদীর মাঝিতে অবজারভার ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমি শাহিন মাহমুদ। আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি যে গৌতমদার সঙ্গে আমার একটি প্রজেক্টে কাজ করার সৌভাগ্য হয়েছিল, সেটা পদ্মা নদীর মাঝি। তো আমার যেটা প্রশ্ন দাদার কাছে আজকে, সেটা হচ্ছে যে আপনি তো দাদা এপারেরই মানুষ এবং সবচেয়ে বড় পরিচয় আপনি বাঙালি। তো আপনি বাংলাদেশে দুটো সিনেমা করেছেন, পদ্মা নদীর মাঝি এবং মনের মানুষ। আমি বলতে চাচ্ছি যে আপনার কি আমাদের দেশের ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ এই প্রেক্ষাপটে কোনো পরিকল্পনা আছে কিনা? না, এটা একটা বিরাট ব্যাপার, বাংলাদেশের মুক্তি আন্দোলন, তার স্বাধীনতা, নতুন দেশ। আমি অনেকবার ভেবেছি নানান কিছু করার কথা। আমি একবার চিলেকোঠার সেপাই উপন্যাস অবলম্বনের আতাউজ্জামান ইলিয়াস ভাবনা চিন্তা আছে, এখনো আছে, করবো না তার। সেলিম আলদিনকে নিয়েও কিন্তু ভাবনা আছে। সেলিম আলদিনের কালকে আলাপ করছিল আমার লেখা সঙ্গে। নিয়ে আমার মাথায় আছে। মুক্তিযুদ্ধ নিয়ে অবশ্যই একটা বিরাট বিষয়, কিছু ছবি হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রকাররা করেছে। বাচ্চু লাস্ট করলো, মানে গেরিলা, গেরিলা। তা আমার যেটা মনে হয় যে এখন আমার যেটা যদি করি, যে মুক্তিযুদ্ধের পর এত বছর কেটে গেছে, সেই মুক্তিযুদ্ধের রেশটা কি বদলে যাচ্ছে? নতুন এই যে বাজার অর্থনীতি যেটা চেপে বসেছে আমাদের ওপর, সেটা কি কি পরিবর্তন আনছে? এই কন্ট্রাডিকশনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। যে দেশটা এরকম একটা যুদ্ধ করে সে নতুন স্বাধীন দেশ হয়েছে, তারপর আস্তে আস্তে অন্য সংস্কৃতির প্রবেশে, এটা হবেই সমাজ, প্রত্যেক সমাজে নতুন দ্বন্দ্ব কি সৃষ্টি হয়েছে, তার মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি থাকবে, এরম ধরনের একটা কিছু করার কথা আমার মাথায় আছে। আমার একটা প্রশ্ন ছিল, আমি মোহাম্মদ শামসুল আলম, যে বর্তমানে ফিল্মের ডিজিটাল ফরম্যাট নামে একটা নতুন ফিল্মের ধারা এসছে। আসলে ডিজিটাল ফিল্ম বলতে আমরা কি বুঝি? দেখো, ব্যাপার হচ্ছে যে সিনেমা জন্ম লগ্ন থেকে পরিবর্তনশীল প্রযুক্তি। তার কারণ আমরা তো দেখেছি সিনেমা প্রথমে নির্বাক ছিল, সবাক হলো, সাদা কালো ছিল, রঙিন হলো, অ্যানালগ থেকে ডিজিটাল হলো, সিনেমার হাত ধরে এলো টেলিভিশন। ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় ভুলে যাই যে যখন ফিল্ম মেকাররা ফিল্ম তৈরি করছে, তখন কিন্তু প্রযুক্তিবিদ এবং বিজ্ঞানীরা বসে নেই, তারা কিন্তু গবেষণা করছে নতুন কিছু দেওয়ার জন্য, টেকনোলজি এগোচ্ছে। হ্যাঁ, মানে তার ফলে নির্বাক ছবি যখন একটা শিল্পের পর্যায়ে উঠেছিল, সারা বিশ্ব জুড়ে অসাধারণ নির্বাক ছবি হয়েছে, তখন সাউন্ড এসে সিনেমার সর্বনাশ করে দিল। সিনেমা ফিরে গেল স্টেজে, তখন স্টেজের মতো হতে আরম্ভ করলো। আবার মানে ক্রিয়েটিভ আর্টিস্টরা সিনেমাকে তার নতুন ফর্ম দিল। একইভাবে অ্যানালগ যে থেকে প্রথমে সাউন্ডে ডিজিটাল এসছে, তারপরে ইমেজ মেকিংয়ে ডিজিটাল এসছে। ডিজিটাল নতুন টেকনোলজি, যেখানে সেলুলয়েড লাগে না, ডিজিটাল ইনফরমেশনের ভিত্তিতে আমরা ইমেজকে এবং সাউন্ডকে ক্যাপচার করি। এবং এখন ভারতবর্ষের বেশিরভাগ থিয়েটারেও প্রজেকশন আর ফিল্ম প্রজেকশন নেই, ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল ফিল্ম বলে আলাদা কিছু নেই বলে আমার ধারণা। এক্স্যাক্টলি, প্রযুক্তিটা বদলে গেছে। আমি চিরকাল ফিল্মে কাজ করেছি, আমার একমাত্র কালবেলাটা ডিজিটাল ছিল। আমার লাস্ট ছবি শূন্য অঙ্ক, যেটা সবে শেষ হয়ে রিলিজ হয়েছে,
সেই ছবিটা আমি পুরো ডিজিটাল করেছি, করে আমার ইচ্ছা করলে নতুন প্রযুক্তিটা করে দেখি না। কিন্তু আমি সবসময় ডিজিটাল টেকনোলজি, কিন্তু আমার মাথার ভাবনাটা ছিল সিনেমা। ফলে ডিজিটালটা একটা নতুন প্রযুক্তি, ডিজিটাল সিনেমা বলে আলাদা যেটা বলা হয় সেরকম কিছু নয়। আসলে আমি একটু যোগ দেব, আমার সৌভাগ্য হয়েছে পরশু রাতে তার গৌতমের শেষ Private যেটা screening। নিয়ে এসছে ওটা দেখার সৌভাগ্য হয়েছে। পুরো ছবিটা ভাবাই যায় না যে এই টেকনোলজিকে কীভাবে ব্যবহার করা হয়েছে। আমরা জানি না, আমরা ওর ছবিটা শেষ হওয়ার পর একদম চুপ করে বসেছিলাম এবং আমি এখনও কিন্তু ধারণ করে আছি সেই ছবিটি। তো যাই হোক, এই ছবি সম্পর্কে হয়তো গৌতম বলবে। তার সর্বশেষ যেটা শূন্য অঙ্ক, একটা ভিন্ন স্ট্রাকচারের এবং আমাদের বাস্তবতার অনেক কিছুর সঙ্গেই মিলবে। আমাদের পার্বত্য চট্টগ্রাম আছে, কিন্তু আমাদের আছে সুসং দুর্গাপুর, সব কিছু মিলে যে ব্যাপারটা সেই বাস্তবতায়। গৌতম একটু বলবো এই শেষ না আসলে মানে নতুন ছবিটা হচ্ছে যে আমাদের বিরাট দেশটার মধ্যে, একটা দেশের মধ্যে অনেক দেশ লুকিয়ে আছে। একটা শহরের ভারতবর্ষ, গ্রামীণ ভারতবর্ষ, আদিবাসী অঞ্চল ভারতবর্ষ, প্রত্যন্ত প্রান্তিক ভারতবর্ষ। ফলে আমরা কখনোই বলতে পারি না এটাই হচ্ছে ইন্ডিয়া, এটাই হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম, এটাই হচ্ছে ইন্ডিয়ান আইকন। নো, কখনোই বলা যায় না। ফলে এটা আমি দেখাতে চেয়েছি যে এই যে বিচিত্র দেশ, তার মধ্যে একটা ভায়োলেন্স চলেছে, একটা হিংসা, স্টেট ভায়োলেন্স, রাষ্ট্র ভায়োলেন্সে পার্টিসিপেট করছে, তার কাউন্টার ভায়োলেন্স হচ্ছে। মাঝখানে পড়ে গেছে এই নিরীহ আদিবাসীরা। তারাও কিন্তু কোনো কোনো সময় বন্দুক তুলেছে, যাদের বন্দুক তোলার কোনো কথাই নয়, কথা নেই। এইটা নিয়ে, এবং তার সঙ্গে আরও অনেক কিছু রয়েছে। কাশ্মীরে কবির চৌধুরী ও লায়লা চৌধুরী দুজন চরিত্র, তাদের ছেলে খুব আদর করে নাম দিয়েছিল দারা শুকো, শাহজাহানের ছেলের নাম দারা। খুব উন্মুক্ত মনা মানুষ ছিলেন। সেই ছেলে কাশ্মীরে রিপোর্টিং করতে গিয়ে হারিয়ে যায়। এই সব কিছু মিলিয়ে হারিয়ে যাওয়ার বেদনা এবং কর্পোরেটদের সমস্যা, তারা নতুন কাজ করতে গিয়ে কি ফেস করছে, এই নিয়ে ছবি। সেই ছবিটা আমি 3টে ক্যামেরায় শুটিং করেছি, একটা অ্যালেক্সা, আর 5D Mark II, আর খানিকটা রেড। এটা কিন্তু 5D, এদের একটা কনফিউশন আছে। 5D একটু বলবো এটা 5D সম্পর্কে? কোনো কনফিউশন নেই। 5D Mark II হচ্ছে অরিজিনালি তৈরি হয়েছিল মানে জার্নালিস্টদের জন্য, নিউজ, যাতে স্টিলসও তুলতে পারে আবার মুভিও তুলতে পারে। কিন্তু সারা পৃথিবী জুড়ে 5D মুভি যে ক্যাপচারিংটা এত উন্নত মানের, সেটা মানুষ ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি লুপে নিল। ক্যানন নিজেও ভাবেনি যে 5D এরকম সাকসেসফুল হবে। এবং 5D আমি তার আগে আমি এটা নিয়ে টেস্ট করেছি, প্রচুর টেস্ট। লোকে বলে 5Dতে প্যান করলে ব্লার আসে, কিচ্ছু না, কিচ্ছু হয় না। মন দিয়ে কাজটা করতে হয়। 5Dকে যদি মনে করে আর খেলনা ক্যামেরা, তা নয়, দেখতেই টুকুন, কিন্তু তাকে ব্যবহার করতে হবে সিনেমার ক্যামেরার মতো করে, সেই মতো আলো করতে হবে। এবং পরবর্তীকালে যারা টেকনিক্যাল আছেন আপনারা বুঝবেন যে আমি অ্যালেক্সার যে লক সি সিস্টেম রেকর্ডিংয়ে অনেক উন্নত ক্যামেরা, আমি 5Dকে আমি লক সিতে কনভার্ট করে নিয়েছিলাম। ফলে যখন ইন্টারকাট হয়েছে বোঝাই যায় না। আমি তো টেকনিক্যাল লোক, আমি বুঝিনি, বোঝা যায় না। আমাকে অনেক বম্বের ক্যামেরাম্যান বলেছে কীভাবে করেছে, আমি বলেছি আমি এটা স্টাডি করেছি। এবং প্রত্যেকটা সব কিছুরই মানে ভালো দিক আছে, খারাপ দিক রয়েছে। ডিজিটালেরও অনেক ভালো দিক রয়েছে, অনেক খারাপ দিক রয়েছে। ফলে এগুলো জানতে হবে সেটা কি, সেইটা যদি না জানা যায় তাহলে কখনোই নতুন প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করা যায় না। তুমি বলবে, কিছু প্রশ্ন করবে? আমার নাম ইবতেসাম মাহমুদ শ্যামা। তো আমার প্রশ্ন একটু ডিফারেন্ট স্টাইলে চলে যাচ্ছে, সেটা হচ্ছে অভিনয় নিয়ে। আপনার অভিনয় আমার খুবই ভালো লাগে। আর যখন আপনি অভিনয় করেন, বিশেষ করে 22শে শ্রাবণের বিষয়টা বলছিলাম, 22শে শ্রাবণে যখন আপনি অভিনয় করেছেন, তখন কখনো আপনি ঘোরের ভেতরে, কখনো নিজের ভেতরে, এই যে একটা দ্বন্দ্ব মানুষের, এবং তখন আপনি কোন মেথডটা, আমরা যখন পড়েছি স্তানিস্লাভস্কি বেকের, মানুষ ভিতর থেকে বাইরে চলে আসে, তখন কাছে চলে আসে, কোন মেথডটাকে আপনি মনে করেছেন? আরও একটা প্রশ্ন আছে, একসাথে করে নেই। সেটা হচ্ছে যে এখন ভারতীয় ফিল্ম, নাটক, টেলিফিল্ম, টিভি শো সবখানেই রবীন্দ্রনাথের গানকে অনেক প্রাধান্য দেওয়া হয়। এটা শুরু থেকেই দেখছি এবং খুবই ভালো লাগে। এটা কোনো একটা নায়ক নায়িকার কোনো বিশেষ অবস্থায় অথবা বিরহে সবখানে রবীন্দ্রনাথকে মানে ভার্সাটাইলভাবে ব্যবহার করা হয়। এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানগুলোকে ফিউশন করা হচ্ছে, এবং ফিউশন করে সেটাকে দেখানো হচ্ছে অনেক ফিল্মে। রিসেন্টলি ডিজিটাল ফিল্মে অনেকভাবে ইউজ হয়েছে। তো অ্যাজ আ ডিরেক্টর, আপনি যখন অভিনেতা না, যখন আপনি ডিরেকশন দিচ্ছেন, এটাকে আপনি কেমনভাবে দেখছেন রবীন্দ্রনাথকে ফিউশন করাকে?
আচ্ছা, প্রথমত অভিনয় ব্যাপারটা বলি। আসলে আমি ছোটবেলায় আমাদের নাটকের দল ছিল, আমার একজন খুব ভালো শিক্ষক ছিলেন। তিনি আমাদের যত্ন করে অনেক কিছু শিখিয়েছিলেন, মাইম শিখিয়েছিলেন, ভয়েস ট্রেনিং শিখিয়েছিলেন, মানে ভয়েস কী করে ব্যবহার করতে হয়, ফিজিক্যাল অ্যাক্টিং শিখিয়েছিলেন। সেই গুরুর বিদ্যা আমি কখনো ভুলিনি, এবং অত্যন্ত ভালো শিক্ষক। ফলে অভিনয়টা আমার কাছে কোনোদিন খুব কঠিন মনে হয়নি, এবং আমি নানা ধরনের অভিনেতা অভিনেত্রীকে দিয়ে কাজ করিয়েছি। সেই সুপারস্টার থেকে আরম্ভ করে একদম যে কোনো দিন ক্যামেরার সামনে আসেনি। ফলে ভালো অভিনেতাদের নিয়ে কাজ করেছি, বাজে অভিনেতাদের নিয়ে কাজ করেছি। ফলে আমার একটা বিরাট অভিজ্ঞতা রয়েছে। ফলে অভিনয় করতে আমার কোনো অসুবিধা হয়নি। আমি বহুদিন আগে বুদ্ধদেবের ছবিটা যেটা আগে বললাম, করার পর আমাকে অনেকে অভিনয় করতে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম এটাকে আমি পেশা করতে চাই না, আমার পরিচালনা করতে অনেক বেশি ভালো লাগে। ফলে আমি পেশা হিসেবে কখনো নিইনি। এবারে সৃজিৎ আর প্রসেনজিৎ আমাকে ধরলো, গৌতমদা এটা তোমায় করতেই হবে, তোমার কথা ভেবে স্ক্রিপ্ট লেখা হয়েছে, এটা সেটা অমুক তমুক, আর তুমি ওই সময়টা জানো। আমি স্ক্রিপ্টটা পড়ে বললাম যে আমি খানিকটা আমার মতো করে, কারণ আমি জানি ওই চরিত্রগুলোর সঙ্গে মিশেছিলাম, যে চরিত্র নিয়ে করা হাংরি জেনারেশন। ফলে আমার মতো করে আমি একটুখানি রিরাইট করে নিয়েছিলাম। আর যে মেথডের কথা বললে, মেথডটা হচ্ছে যে সব থেকে বড় মেথড হচ্ছে অবজারভেশন। স্টানস্লাভস্কি বলেছিলেন যে অ্যাক্টিং লাইজ অন ফুটপাথ। তুমি চোখ কান খোলা রাখো, তুমি চরিত্র করতে গেলে সেই চরিত্রটাকে তোমাকে ভাবতে হবে, জানতে হবে, এবং কখনোই কিন্তু তুমি একদম সেই চরিত্র হয়ে উঠতে পারবে না। কিন্তু সেই চরিত্রের যদি একটা ইমপ্রেশন, ভাবটা দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা বিশ্বাসযোগ্য হয়। সেইভাবে আমি করার চেষ্টা করেছি। যেরকম আমি নাসির শাবানাকে বলেছিলাম যে তোমরা তো কোনোদিন গ্রামে থাকোনি। নাসির ওর মিরাটের পুরনো স্মৃতিচারণ করতে বলেছে, মনে করো যে এই মানুষগুলোর কথা এখন কি করবে, ওদের বিজনেস কি হবে। আমি নাসিরকে বলেছিলাম যে গামছাটাকে শুধু ব্যবহার করো, আর শাবানাকে বলেছিলাম শুধু পাল্লুটা, এই দুটো, এর বাইরে নয়। এই দুটোকে তুমি যদি ঠিকমতো ব্যবহার করতে পারো, সিনেমা এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি কি বিজনেস করব, কতটুকুন করব, সেটা খুব সিলেক্ট করা। আমি 22 সেপ্টেম্বর সেটাই করেছিলাম, হোমওয়ার্ক করেছিলাম। আমি কতটা করব, কিভাবে বসবো, তার বাইরে করব না। কিন্তু ফিউশনের ব্যাপারটা আমি বলছি, ফিউশনটা আসলে না, ফিউশন অনেক কিছু করতেই পারে, পরীক্ষা নিরীক্ষা করা যায়। কিন্তু রবীন্দ্রসঙ্গীত তো একটা আমাদের জীবনের অঙ্গ, তাকে নিয়ে আমি কতটা পরীক্ষা নিরীক্ষা করব সেটা ভাবতে হবে। এবারে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে সেদিনকে, এবারেই একটা অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কলকাতায়, যে এই যে রবীন্দ্রনাথকে নিয়ে এই কাণ্ড হচ্ছে, আপনার কি মনে হয় রবীন্দ্রসঙ্গীতের সুর সব বদলে যাবে? আমার কিচ্ছু বদলাবে না। আমি একটা উদাহরণ দিলাম, যে বেটোফেনের একটা বিখ্যাত কম্পোজিশন হচ্ছে ফুরালিজ, এই ফ্রেজটা। আচ্ছা, এই ফ্রেজটা যখন একটা লাইটার বেরোলো, জাপানিজরা লাইটারটা জ্বালালে ফুরালিজটা ঢুকিয়ে দিয়েছে। তাতে কি বেটোফেনের ফুরালিজ নষ্ট হয়েছে? হয়নি। ফলে এই 4-5টা ফিউশনে কখনো রবীন্দ্রসঙ্গীতের সুর নষ্ট হবে না। পয়েন্ট পেয়েছো, প্রশ্ন জবাব পেয়েছো। গৌতম, আমি একটু গুটিয়ে আনতে হয়, আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে। তো সেক্ষেত্রে তোমাকে জাস্ট হেমিংওয়ের নামটা একটু উচ্চারণ করছি, এবার একটু যদি বলো, বিশেষ করে শূন্য অঙ্ক যেটা ছবিটা করেছে, এর ভেতরে ও বলছে যে হেমিংওয়ের একটা ব্যাপার তার ভেতরে কাজ করে। আসলে হেমিংওয়ের ওপর একটা লেখা আমি পড়েছিলাম। আমি ইউরোপ থেকে প্লেনে আসছি, নিউ ইয়র্ক হেরাল্ড ট্রিবিউনে একটা আর্টিকেল পড়লাম। হেমিংওয়ের যে মৃত্যু নিয়ে একটা রহস্য আছে এখনো, যে উনি কি সত্যি সুইসাইড করেছিলেন না FBI ওকে মেরে দিয়েছিল। কারণ হেমিংওয়ের পেছনে FBI বহুদিন ধরে লেগেছিল, মানে ও নজরদারি ছিল ওদের। এবং সেটাতে শেষ করছে যে হেমিংওয়ের ওল্ড ম্যান ইন দ্য সির একটা অসাধারণ লাইন দিয়ে, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। তুমি আমাকে মানে ধ্বংস করে দিতে পারো, কিন্তু পরাজিত করতে পারবে না। সেটাই হচ্ছে মানুষের স্পিরিট। ধ্বংস হয়ে যাবো, কিন্তু আমি পরাজিত হব না। এবং এই স্পিরিটটা কিন্তু প্রতিটি মানুষের মধ্যে রয়েছে, সে যে শ্রেণীর মানুষই হোক না কেন। এই স্পিরিটটাকে জাগিয়ে রাখতে পারলে আমার মনে হয় যে আমরা আরো উন্নত মানুষ হব বলে আমার ধারণা। খুব সুন্দর কথা বলেছে। তো আমরা তোমাদের নিশ্চয়ই বেশ কিছু প্রশ্ন, তোমার কি একটা আছে? আচ্ছা, এটাই সর্বশেষ। জি, আমি ইমরুল চৌধুরী।
আসলে আমরা আমরা আপনার আপনার ছবিতে অনেক সময় মন্তাজ শটটা মানে পেয়ে থাকি বা অনেকে বুঝেও দেখে থাকি বা না বুঝেও দেখে থাকি। তো তো আমার স্পেসিফিক কোশ্চেনটা হচ্ছে যে মন্তাজ শটটার ডিসক্রিপশনটা কি, মানে আপনি কিভাবে ইউজ করছেন? মন্তাজ ব্যবহার করেছি। মন্তাজ তো একটা পুরনো মানে এডিটিং প্রিন্সিপাল আইজেনস্টাইন, পুডোফকিন এরা বার করেছিলেন। তো আমাদের সাউন্ড ফিল্ম আসার পর মন্টাজের ব্যবহারটা পাল্টে গেছে। আমি কিছু কিছু খুব বেশি ব্যবহার করিনি, কিছু কিছু জায়গায় ব্যবহার করেছি, টাইম ল্যাপসের সময় ব্যবহার করেছি, তারপরে টুকরো টুকরো করে বিভিন্ন চরিত্রকে দেখানোর জন্য ব্যবহার করেছি, এইভাবে ব্যবহার করা হয়েছে। আর সাউন্ড মন্টাজ একদমই আলাদা। সেখানে সাইলেন্টের সঙ্গে, কারণ সাইলেন্ট যুগে শুধুই ছিল ভিজুয়াল, এখানে সাউন্ডেরও কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। মানে শব্দ দিয়েও অনেক কিছু বোঝানো যায়, এবং শব্দ এবং দৃশ্যের মধ্যে সংযোজনও যেরকম হয়, একটা সংঘাত হয়, ফলে সেই তার মধ্যে দিয়ে মন্টাজ বেরিয়ে আসতে পারে। তবে আমার নিজের কাছে মনে হয় যে সাউন্ড ফিল্মের ভাষা আলাদা, এবং আমি আমার ছবিতে হলিউডের যে পুরনো ডায়ালগ টেকনিক, যে একটা মাস্টার শট, ওভার শোল্ডার শট, ক্লোজ আপ, এটা আমি প্রায় 25 বছর করা ছেড়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা খুব সহজ ডায়ালগ। আমি তোমার এই ছবিতে পাইনি, এই ছবিতে পাবো একদম পাইনি। আমার আগে ছবি অনেক দিন ধরে ছেড়ে দিয়েছি। আমার মনে হয় যে আমরা স্পেসটাকে ব্যবহার করতে পারি, ক্যামেরা যে ফ্রেমের স্পেসটা, ওইগুলো খুবই করা হয়েছিল হলিউডে, যে অ্যাক্টারদের সবসময় মুখ দেখাতে হবে। একটা মানুষ ক্যামেরা ব্যাক টু ক্যামেরা কথা বলতে পারে, তার একটা ইম্প্যাক্ট আসতে পারে। ফলে এই সেট নিয়মের বাইরে পরীক্ষা নিরীক্ষা সবসময় করতে হবে, যে কোনো দেশেই, যে কোনো জায়গায় হচ্ছে, সারা পৃথিবী জুড়ে এখনও হচ্ছে। বরঞ্চ আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে মানে সেই তুলনায় পরীক্ষা নিরীক্ষা কম হচ্ছে বলবো আমি। সাউথ ইস্ট এশিয়ার ছবি দেখো তোমরা, কোরিয়ান, ফিলিপিন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অসাধারণ ছবি করছে, একটা নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে, বিষয়বস্তু এবং আঙ্গিক দুদিক থেকেই। আমার মনে হয় আমাদের এইগুলো একটু করতে হবে, পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিন্তু কখনো এগোনো যায় না। তো আমি আমার খুব ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে। একটু ইয়াঙ্গার জেনারেশন তোমার সামনে আমি একটু উদ্দেশ্যমূলকভাবে এনেছি তোমাকে, যাতে এরা তোমার ভেতর থেকে একটা এক্সপোজারটা তাদের কাছে পৌঁছে যায়, কারণ অনেক কিছু কনফিউশন থেকে যায়, আমরা পাই না। তো গৌতম ঘোষের মতো একজনকে পাওয়া সবসময় সহজ না। তো আমি শেষ বা তোমাদের শুরু হবে এটা আজক থেকে শেষ, আমি এভাবে গুটিয়ে আনবো বলতে পারো। যে ও হেমিংওয়ের কথা বলেছে, আমি হেমিংওয়ে দিয়ে মানুষকে হয়তো ডিস্ট্রয় করা যায় কিন্তু ডিফিট করা যায় না। পরাজিত দর্শনের মানুষ কিন্তু গৌতম ঘোষ নয়। গৌতমের সবগুলো কাজের ভেতর মানুষ সবসময় জয়ী হয়েছে। ওল্ডম্যান কিন্তু পরাজিত হয়নি। সে কি করছে লাস্টে, সে ইজ ড্রিমিং অ্যাবাউট দ্য লায়ন, সিংহের স্বপ্ন দেখছে। তো আমাদের আসলে মনে হয় গৌতম, আমি তোমার অনুমতি নিয়েই বলছি আর কি, যে আমাদের বোধহয় সিংহের স্বপ্নটা দেখা দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার। এবং নয়তো আমরা ছোট্ট একটা মানে কুয়োর মধ্যে ঢুকে পড়বো, এটা যেটা অনেক সময় হয়, কুয়োর মধ্যে চক্কর খেতে খেতে আমাদের প্রাণবায়ু একদিন নিভে যাবে। অনেক কিছু জানার আছে পৃথিবীতে, অনেক জানার আছে, দেখার আছে, সেটাই খুব আনন্দের। তো আজকে আমি আনন্দধারা বহিছে এই রবীন্দ্রনাথ এসছে। যাই হোক, আমি একটা কথা, না গান আছে, একটা লাইন রবীন্দ্রনাথের, না দেখো সবাই মিলে একটা কোরাস করি আমরা। আসো, হ্যাঁ করো। কোনটা বলো, তোমরাই বলো, যে গান জানে সে ধরো, যদি শেষ করি। বাহ, এই আনন্দধারার রেশ নিয়ে আমাদের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। গৌতমকে আমি তোমাদের পক্ষ থেকে, এসএ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবো, এবং ওরও খুব উৎসাহ ছিল যে তোমাদের সঙ্গে, এই জেনারেশনের সঙ্গে মিট করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা যারা পার্টিসিপেট করলে। গৌতম, তোমাকে আমার একেবারে এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওই যে বললাম, ইতি টানছি না, একটা কিছু আরম্ভ হলো। ধন্যবাদ সুধী দর্শক, আপনাদের সবাইকে।